আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ক্লাসটি কে কোন জায়গা থেকে দেখছো এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি তোমাদের সাথে আছি। আজকে তোমাদের সিভিক্স ষষ্ঠ অধ্যায়ের তোমাদের এমসিকিউ এর একটা ফাটাফাটি ক্লাস হবে। বেশি দীর্ঘ সময় ক্লাস করব না, কিন্তু যেগুলো পড়বো সেগুলো ভালো করে পড়বো যাতে তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হয়। ওকে, আমি জানি যে তোমাদের মধ্যে থেকে 26 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা বেশিরভাগ রয়েছে। এছাড়াও আমাদের সাথে যারা 27 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমরাও আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের এই এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ে আমাদের পড়ালেখাতে ক্লাস করলে তোমরা নিশ্চয়ই এইচএসসি লেভেলে তোমরা এগিয়ে থাকবে। এজন্য তোমাদের বলবো তোমরা যদি থাকো একটু রেসপন্স করো। আজকের ক্লাসে তোমরা জানবে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। আমি আছি তোমাদের সাথে, তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো করব, যেগুলো হচ্ছে তোমাদের যেটা বলবো ইন্টারমিডিয়েট পরীক্ষা বেসড। তো তোমরা নিশ্চয়ই আমাকে সুন্দরভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন এলাকা থেকে আমার ক্লাসটি দেখছো। আমাদের সাথে যুক্ত হয়েছে ইতু, যুক্ত হয়েছে এবং ওমেশ সালিম দিবা যুক্ত হয়েছে, মাহি যুক্ত হয়েছে এবং রাজিন যুক্ত হয়েছে। ওকে, যারাই আজকের ক্লাসে যুক্ত হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি তোমাদের সাথে তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর আছি এবং আজকে আমরা শুরু করব, একটু পরেই শুরু করব। রাসেল মোল্লা, আমি ভালো আছি তোমাদের দোয়ায়। তুমি খুব সম্ভবত পরীক্ষা দিয়ে ফেলেছো এবারে, তাই তো? দেখতে পারতেছি না, কেন দেখতে পারতেছো না? কি হয়েছে? দেখতে না পাওয়ার কারণ কি বলো? ঠিকভাবে চলতেছে তো নাকি? ক্লাস তো ঠিকভাবে চলতেছে, তাহলে দেখতে না পাওয়ার তো কারণ নাই। তোমরা আশা করি সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও তাহলে সেটা বলো। অনেক মিস করি আপনার ক্লাস। তোমার পরে 2টা বেচ চলতেছে। হ্যাঁ, 24 বেচ তো চলেই গেছে, 25 বেচ শিক্ষার্থীরা ক্লাস করতেছে এখন। তোমরা মিস করবে, এটা খুবই স্বাভাবিক। মাহি যুক্ত আছে, আরিফুল হাসান চৌধুরী যুক্ত আছে এবং জান্নাত তাবাসসুম যুক্ত আছে, তারিন মরিয়ম যুক্ত হয়েছে আমাদের সাথে। বায়ো ফার্স্ট পেপারের সপ্তমদের ক্লাস চাই। আয়শা, এই ক্লাসগুলো আমি কিছুদিন আগেই করেছি। হ্যাঁ, সপ্তমদের ক্লাসগুলো তোমরা পুরো ক্লাস, সব ক্লাস পাবে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গিয়ে তোমরা সেখানে একটা প্লেলিস্ট পাবে, সেখানে পাবে। ওকে, তো আজকে যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে স্বাগতম। কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে এখনো বলোনি। এখনো আমরা যুক্ত হয়েছে 2 মিনিট হচ্ছে। মাসুম যুক্ত হয়েছে এবং রুদ্র যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মোহাম্মদ আলামিন এবং মুস্তারি ইসলাম যুক্ত হয়েছে। ওকে, আমরা কথা আর বাড়াচ্ছি না। শাহরুন জান্নাত যুক্ত হয়েছে আমাদের সাথে। স্যার, কনভোকেশনে কেমন কাটালেন? কনভোকেশনের প্রশ্ন এখানে আসবে না, যেহেতু এটা তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি এখানে যুক্ত হয়েছি। কনভোকেশন ভালোই কেটেছে। মাসুম, আমি ভালো আছি। আরাফাত রহমান সিলেট থেকে যুক্ত হয়েছে। আর বাকিরা কে কোন জায়গা থেকে দেখছো? আমরা ক্লাসে চলে যাই তাহলে। প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল কোন নীতি বা আদর্শের সমর্থন। আমরা যেহেতু অধ্যায়টা পড়তেছি, কোন অধ্যায়? তোমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে কি পড়া, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের যে টপিকটা, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল। হ্যাঁ, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। অধ্যায়টা হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং কি সুশাসন। রাজনৈতিক দল, আর একটা টপিক হচ্ছে নেতৃত্ব। এই 2টা টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্নগুলো এখানে পাবে। যেহেতু অধ্যায় কত? অধ্যায় হচ্ছে 6, তোমাদের ষষ্ঠ অধ্যায়। তো এখানে প্রথমেই বলি, রাজনৈতিক দল কোন নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়। নিয়মতান্ত্রিক উপায়টা কি? যে গণতন্ত্রের নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের নিয়মতান্ত্রিক উপায় কি? গণতন্ত্রের নিয়মতান্ত্রিক উপায় হলো নির্বাচন। উপায় কি? নির্বাচন। মনে রাখবে, এটা এই কথাটা মনে রাখবে, পরীক্ষা এমসিকিউ আকারে থাকতে পারে, বাট এখানে আমি যেহেতু এটা বলতেছি, এটা আর এখানে পাবে না। তো গণতন্ত্রের নিয়মতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। তার মানে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে, তার মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করে। এই প্রশ্নটা মানে এই যে সংজ্ঞাটা, রাজনৈতিক দলের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কে দিয়েছে? এই সংজ্ঞাটা কার? চট্টগ্রাম থেকে দেখছে মানিক উদ্দিন এবং আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছে তাসমিন এবং জান্নাতুল কুবরা। কয়জন শিক্ষার্থী ক্লাস করতেছে এটা আমি দেখতে পাচ্ছি না, কারণ কি জানি না, হয়তো কোথাও টেকনিক্যাল সমস্যা। তোমরা যারা যুক্ত আছো
একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের রাব্বি যুক্ত হয়েছে, এখানে আবার মাঝখানে অ্যাডও চলে আসে একটা। যাই হোক, এখানে উম্মে সালেম দিবা বললো যে মেখাইবার মানিক উদ্দিন, আচ্ছা তাবাসসুম মুবাশশিরা। ওকে, আমাদের সাথে অধ্যাপক মেখাইবারের কথা বলছি। এটা হচ্ছে আসলেই মেখাইবারের সংজ্ঞা। তোমরা যারা বলেছো বা মেখাইবার বলেছো, তোমাদের অনেকেরই উত্তর সঠিক হয়েছে। স্যার আজকে অন্যরকম লাগছে কেন? শিমু, আমাকে অন্যরকম লাগছে কারণ আমি চুল কেটে ফেলেছি কয়েকদিন আগেই। হ্যাঁ, আমাকে আমাকে অন্যরকম লাগতেছে কারণ আমি কয়েকদিন আগে চুল কেটে ফেলেছি। তো আগে চুল লম্বা ছিল, যার কারণে তোমাদের কাছে একটু অড লাগতে পারে বা হচ্ছে একটু অন্যরকম লাগতে পারে। যাই হোক, এখানে তোমরা যারা বলেছো অধ্যাপক মেখাইবারের সংজ্ঞা এটা। অধ্যাপক মেখাইবার বলছে যে কোন একটা নীতির সমর্থনে সংগঠিত যে সংঘ এবং নিয়মতান্ত্রিক উপায়ে যারা সরকার গঠনের কি করে চেষ্টা করে, এবং এটা হচ্ছে অধ্যাপক মেখাইবারের সংজ্ঞা, এবং এই অনুযায়ী আমরা উত্তরটা আমরা করলাম যে অধ্যাপক মেখাইবারের মতে এটা। এরপরে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। এটা একটা হচ্ছে তোমাদের উদ্দীপক সম্বলিত প্রশ্ন। মিস্টার শফিক এমন একটি সংগঠনের সদস্য নিয়মতান্ত্রিক উপায়ে, দেখো নিয়মতান্ত্রিক উপায় মানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়। অপর পক্ষে মিস্টার রফিক সংগঠন হচ্ছে সরকার গঠন করতে চায় না। তাহলে সরকার গঠন করতে চায় না কার সংগঠন? মিস্টার রফিকের সংগঠন। মিস্টার শফিকের সংগঠন সরকার গঠন করতে চায়, তাহলে সরকারের কার্যক্রমকে প্রভাবিত করতে চায়। এখানে দেখো যে আগে বেশি সুন্দর লাগতো, দরকার নাই, সুন্দর লাগার দরকার নাই, কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়তেছে। চুল যদি লম্বা থাকে তাহলে আমি অনেক বেশি গরমে অতিষ্ঠ হয়ে যেতাম। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছেন অং মারবা যুক্ত হয়েছেন। অং মারমা আজকে নতুন যুক্ত হয়েছে, তাহলে সমস্যা নাই, নতুন ক্লাস করো। ভালো লাগলে অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। আচ্ছা, আমাদের সাথে এখানে রাব্বি হাসান যুক্ত হয়েছেন, এবং তোমরা ক্লাসটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখতে পারো। রিদি আহমেদ যুক্ত হয়েছেন, আমি ভালো আছি রিদি। সুমাইয়া স্নিগ্ধা বলছে প্রথমত এই যে এখানে প্রশ্নটা হচ্ছে কি, নিচের কোনটি মিস্টার শফিকের সংগঠন? মিস্টার শফিক মানে হচ্ছে যে ক্ষমতায় যেতে চাচ্ছে। ক্ষমতায় যেতে চায় কে? ক্ষমতায় যেতে চায় মূলত কে? রাজনৈতিক দল, অর্থাৎ ক্ষমতায় যেতে চায় রাজনৈতিক দল। তাহলে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়, তার মানে ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায় রাজনৈতিক দল। আর অন্যদিকে মিস্টার রফিকের যেটা, সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখো মিস্টার রফিকের যেটা আছে সেটা হচ্ছে কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অর্থাৎ চায় না বরং সরকারের কার্যক্রমকে প্রভাবিত করতে চায়। তাহলে দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে একটা সামাজিক গোষ্ঠী যারা চাপ প্রয়োগের মাধ্যমে সরকারের কর্মসূচি বা কার্যক্রমকে যে প্রভাবিত করতে চায়। তাহলে এখানে যে এটা আছে সেটা হচ্ছে কি, যে মিস্টার রফিকের যেটা, এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী। তাহলে শফিকেরটা হচ্ছে রাজনৈতিক দল। উত্তর আমরা পেয়ে গেছি। তোমাদের অনেকেই সঠিক উত্তর দিয়েছো, যেমন আমাদের সাথে তারমিন সুলতানা সাইমা সঠিক উত্তর দিয়েছে, রুদ্র সঠিক উত্তর দিয়েছে, এবং হচ্ছে অং সঠিক উত্তর দিয়েছে, এবং মাসুমও সঠিক উত্তর দিয়েছে। চমৎকার, তোমরা যারা ভালো কাজ করছে। আনসার তো স্যার আনোয়ার স্যার তো একটা ভালো কাজ করছে। আনোয়ার স্যার কি করছে এটা এখানে বলার দরকার নাই। এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, এই যে মিস্টার শফিক, অর্থাৎ উদ্দীপক কিন্তু একই, যে শফিকেরটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন আর রফিকেরটা হচ্ছে কি, যে চাপ সৃষ্টিকারী। তাহলে নিচের কোনটি রফিকের সংগঠন? তো উত্তর তো আমরা পেয়েই গেছি যে এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কি গোষ্ঠী? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটা অলরেডি আমরা একটু আগে পেয়েছি। তার মানে আমরা কয়টা এমসিকিউ পড়লাম? 3টা পড়লাম। এরপরে প্রশ্নে আমরা যাই 4 নাম্বার, নিচের কোনটি রাজনৈতিক দলের লক্ষ্য? রাজনৈতিক দলের লক্ষ্য আমি তোমাদের বারবারই বলছিলাম, রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে কি, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। তাহলে রাজনৈতিক দলের যে কাজগুলো বা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের মধ্যে প্রধানতম লক্ষ্য হচ্ছে এটাই, যে ক্ষমতায় যাওয়া। তোমরা দেখো না মির্জা ফখরুল সাহেব, হ্যাঁ মির্জা ফখরুল সাহেব কি করে? মির্জা ফখরুল সাহেব মাঝে মধ্যে বলে না যে নির্বাচন দিয়ে দেন। তাহলে নির্বাচন দিলে লাভটা কি? নির্বাচন দিলে লাভ হচ্ছে তারা খুব সহজে সরকারের ক্ষমতায় যেতে পারবে। তাহলে ক্ষমতায় যাওয়াটাই কি রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য? উত্তর হচ্ছে হ্যাঁ, রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে এটাই, যে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা। ঠিক আছে, তাহলে অন্য কোনো কারণ না, কারণ হচ্ছে এটাই, ক্ষমতায় গিয়ে যে তোমার নিজেদের দলীয় যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। অলরেডি তোমাদের মধ্য থেকে উত্তর করা শুরু করেছে, যেমন ধরো মাহি উত্তর করেছে, মুবাশশিরা উত্তর করেছে, দিবা উত্তর করেছে, এবং হচ্ছে
মিতু উত্তর করেছে, রিদি উত্তর করেছে এবং সাইমা উত্তর করেছে। হ্যাঁ, খুবই চমৎকার। স্যার আপনি আজকে গিফট দিবেন না? তোমাদের গিফট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গিফট দিব, তোমরা আগে ক্লাস করতে থাকো। গিফট দেওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তোমাদেরকে আমের সিজন যেহেতু আম খাওয়াবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এরপরের প্রশ্নে আমরা যাই, যে পরের প্রশ্ন হচ্ছে কি, যে গণতান্ত্রিক ব্যবস্থা একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ কর্মসূচি ভিত্তিক কিসের উপস্থিতি? বলতো, গণতান্ত্রিক ব্যবস্থায় কিসের উপস্থিতিটা দরকার? যে তোমার আদর্শ ও কর্মসূচি ভিত্তিক, এখানে আদর্শ বলছে, তাহলে আমরা জানি যে আদর্শ থাকে কাদের? এখানে তোমার সমাজের কি আদর্শ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কি আদর্শ থাকে, নাকি নির্বাচনের আদর্শ থাকে, নাকি রাজনৈতিক দলের আদর্শ থাকে? আমরা জানি যে রাজনৈতিক দলের আদর্শ থাকে, অর্থাৎ সমজাতীয় আদর্শের ভিত্তিতে সংগঠিত সংঘ যারা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়, ঠিক আছে। হ্যাঁ, নিয়মতান্ত্রিক উপায়ে কি ক্ষমতায় যেতে চায়। ওকে, তাবাসসুম শিমু 5 নম্বর উত্তর করেছে, দিবা 5 নম্বর উত্তর বলেছে। শিমু বলছে ক ক ক ক, এটা কি? এই শিমু এটা কি? রিদি আহমেদ উত্তর করেছে এবং সাইমা উত্তর করেছে। সবারই উত্তর হয়েছে, কারণ এটা খুবই সহজ। আমরা দ্রুত আগাই। পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি? এটাতে তোমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে, ঠিক আছে। এটাতে তোমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে এবং এইটা নিয়ে তোমাদের অনেকেরই না জানাও থাকতে পারে, এটা অজানাও থাকতে পারে। তবে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক সময় এই জায়গা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক সময় এই জায়গা থেকে প্রশ্ন হয়। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা কি হবে, অর্থাৎ কোনটা হবে বলো তো। যে তোমার পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি, এটা একটু কমেন্ট সেকশনে জানাও। পৃথিবীর সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল কোনটি বলো। দিবা বলছে যে ক। এরপরে হচ্ছে আরো যারা আছো, হ্যাঁ, তোমরা সবাই উত্তর করার ট্রাই করতেছো, আমি দেখি তোমাদের মধ্য থেকে। স্যার ক্লাসে এইভাবে উত্তর দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সাবিনা ইয়াসমিন, আব্দুল কাদির তোমার ভারতীয় কংগ্রেস হচ্ছে ভারতীয় উপমহাদেশের পুরাতন দল। হ্যাঁ, যে ভারতীয় কংগ্রেস হচ্ছে ভারতীয় উপমহাদেশের পুরাতন দল। আর পৃথিবীর পুরাতন দল বা পৃথিবীর প্রাচীনতম দল বা পুরাতন রাজনৈতিক দল কোনটা? আচ্ছা, এই কংগ্রেস যেটা তোমরা বলতেছো, অনেকেই উত্তর করতেছো দেখতেছি, এই কংগ্রেস হচ্ছে যে তোমার ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম দল, অর্থাৎ কংগ্রেস হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল। হ্যাঁ, কিন্তু যখন বলা হবে যে পৃথিবীর প্রাচীনতম দল, তখন কিন্তু এটা আসবে না, তখন কিন্তু ভারতে এটা আসবে না, ঠিক আছে। হয় লেবার পার্টি, নয়তো ডেমোক্রেটিক পার্টি, নয়তো কনজারভেটিভ পার্টি, এই তিনটাই উত্তর। তোমাদের মধ্য থেকে বেশিরভাগ শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে এবং তার মধ্যে সঠিক উত্তর দিয়েছে আমাদের আরিয়ান ইসলাম সোহান, চমৎকার উত্তর। তাবাসসুম শিমু উত্তর সঠিক হয়েছে এবং হচ্ছে এর পাশাপাশি সাবিনা ইয়াসমিন উত্তর সঠিক হয়েছে এবং এর পাশাপাশি সাইমার উত্তর সঠিক হয়েছে। তার মানে হচ্ছে তোমরা অনেকেই কিন্তু এই পুরাতন রাজনৈতিক দল সম্পর্কে জানো না। আমি তোমাদেরকে এটা সম্পর্কে একটু বলি, যেমন হচ্ছে এখানে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, এই দুটোই হচ্ছে সবচেয়ে প্রাচীন বলা হয়ে থাকে। অনেকের ধারণা হচ্ছে এটাই সবচেয়ে প্রাচীন, সবচেয়ে কি প্রাচীন। তবে আমি তোমাদের গুগল থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে প্রতিষ্ঠা হয়েছে 1828 সালের দিকে, আর কনজারভেটিভ পার্টি প্রতিষ্ঠা হয়েছে 1834-এর দিকে। তাহলে এই যে তোমার 32-এর দিকে, তাহলে 1828 সালের দিকে প্রতিষ্ঠা হয়েছে কোনটা, যে তোমার ডেমোক্রেটিক পার্টি, আর 1832-এর দিকে প্রতিষ্ঠা হয়েছে কনজারভেটিভ পার্টি। তাহলে কোনটা সবচেয়ে প্রাচীন? সেটা হচ্ছে যে তোমার পুরনো রাজনৈতিক দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। তোমরা কি জানো যে ডেমোক্রেটিক পার্টি কার? হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকার একটা রাজনৈতিক দল, আমেরিকার একটা কি রাজনৈতিক দল। এই দলটা হচ্ছে মূলত জো বাইডেনের। ওকে, এরপরের প্রশ্ন আমরা যাই। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা, দিবাও বলছে বি হবে। সাইমা আরিফিন, হাই হাই সাইমা, তোমাদের সিনিয়র সাইমা। ওকে সাইমা, আমাদের সাথে আরেকজন সাইমা যুক্ত হয়েছে, আমারটাও হয়েছে, হ্যাঁ তোমারটাও হয়েছে। লাবণী দাস হয়েছে, তাসমিন হয়েছে। 6 নম্বরটা, আচ্ছা 6 নম্বরের পরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসছি। কয় নম্বর প্রশ্নে? 7 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো, 7 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো।
দেখি পারো কিনা। 7 নাম্বার প্রশ্নটা উত্তর করো, দেখি পারো কিনা। আজকে আমার লাইভটা ডিস্টার্ব করতেছে, আমি দেখতেই পাচ্তেছি না আসলে তোমরা কয়জন ক্লাস করতেছো। ওকে, সাইমা জান্নাত সামু, সাইমা জান্নাত সামু, এখানে আরেকজনের নামের সাথে মিলে গেছে, সাইমা আরেফিনের সাথে মিলে গেছে। ওকে, 1885 এবং লাবণী দাস। ওকে, 1885। যারা বলছো হ্যাঁ, 1885 সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, সর্বভারতীয় জাতীয়, সরি ভারতীয় র‍্যাপ করো না, ভারতীয় জাতীয় কংগ্রেস, এই যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885 সালে। এরপরে প্রশ্ন আমরা যাই। এরপরে প্রশ্ন হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলে থাকে কি থাকে, যে প্রত্যেক রাজনৈতিক দলে থাকে কি কি থাকে। আমরা যদি বলি যে আদর্শ থাকে, এই যে তোমরা দেখো না যে জিয়ার সৈনিক এক হও লড়াই করো, তাহলে তাদের আদর্শ কি? জিয়ার আদর্শ। হ্যাঁ, তারপরে বলে কি মুজিবের সৈনিক, হ্যাঁ, তো এটা হচ্ছে মুজিবের আদর্শ। আবার হচ্ছে এরশাদের সৈনিক, জেনারেল এরশাদের আদর্শ জাতীয় পার্টি। তো এইখানে হচ্ছে রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে। তো রাজনৈতিক দলের আদর্শ ছাড়া কিন্তু রাজনৈতিক দল হয় না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলের যেটা থাকে সেটা একটা আদর্শ থাকে, সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কোন কর্মসূচি থাকে। তবে একটি আদর্শ বলছে, একক আদর্শ, মনে রাখবে একটি আদর্শ মানে কি? একটি আদর্শ মানে হচ্ছে একক আদর্শ। এখানে একক আদর্শ থাকবেই প্রত্যেকটা রাজনৈতিক দলের, কিন্তু বিভিন্ন আদর্শ থাকবে না, বিভিন্ন আদর্শ থাকবে না। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। তোমরা যারা উত্তর করেছো তোমাদের 2 নম্বরের উত্তর 1 নম্বরের উত্তর অর্থাৎ ক হবে। উত্তর কি হবে? ক হবে। দেখি সাবিনা উত্তর হয়েছে, মাহি উত্তর হয়েছে, এবং সাইমা উত্তর হয়েছে, এবং এর পাশাপাশি লাবণী উত্তর হয়েছে, রুদ্রদেব উত্তর হয়েছে, এবং 34 জন ক্লাস করতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, সংখ্যাটা খুবই কম, তার মানে হচ্ছে বেশিক্ষণ ক্লাস নেওয়া যাবে না, দ্রুত আমরা আগাই তাহলে, কেমন? তো অনেকেই উত্তর করেছো, চমৎকার উত্তর হয়েছে। তোমরা যারা করতেছো ক্লাস, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এরপরে যাই আমরা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি, প্রধান উদ্দেশ্য কোনটি বলো তো? রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি? রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি? এটা একটু কমেন্ট সেকশনে জানাও। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি? একটু আগে আমরা বললাম যে ক্ষমতায় আরোহণ করা, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ করা। সাজাদ এই লিংকে দিছো ক্লাস লিংকটা, ওই যে চ্যানেলটাতে। তো গ্রুপেও দাও না, তুমি কিভাবে স্টুডেন্ট আসবে? জানেই না তো এরা ক্লাস আছে। ওকে, তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে রাজনৈতিক দলের 9 নম্বর যে প্রশ্নটা, রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি? যে জনমত গঠন করা, কর্মসূচি প্রণয়ন করা, নাকি হচ্ছে সমস্যা নির্ধারণ করা, ক্ষমতায় আরোহণ? দেখো, রাজনৈতিক দলের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে কি? ক্ষমতায় আরোহণ করা। তাহলে প্রধান উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য হচ্ছে এটাই, যে ক্ষমতায় আরোহণ করা। তোমরা ইতিমধ্যে অনেকে উত্তর করেছো। 9 এর ঘ, হ্যাঁ 9 এর ঘ তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। তোমার আমাদের সাথে যুক্ত হয়েছেন আফরোজা, নারমিন আফরোজা, রিদি আহমেদ এবং দুর্জয়। তোমরা যারা উত্তর করেছো তোমাদের উত্তর হয়েছে। যারা ঘ বলেছো, তোমার নিধি, তোমার সরি নারমিনা যিনি, আপনার উত্তর ভুল হয়েছে। হ্যাঁ, তো এরপরে স্যার এখন কেউ গ্রুপে লিংক দেয় নাই। আচ্ছা, গ্রুপে লিংক দেয় নাই দেখে স্টুডেন্ট কম, এই জন্যই হচ্ছে সমস্যাটা হয়েছে। এরপরে আমরা যাই, তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। এরপরে রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে? দেখো, কিসের ভিত্তিতে? যে প্রত্যেকটা দলের একটা আদর্শ আছে না, দলের একটা আদর্শ আছে, এই আদর্শের উপর ভিত্তি করেই প্রত্যেকটা দল কর্মসূচি প্রণয়ন করে। তাহলে প্রত্যেকটা দল তাদের আদর্শের উপর ভিত্তি করে কর্মসূচি প্রণয়ন করে। তাহলে দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী তারা কর্মসূচি প্রণয়ন করে। তাহলে আমরা 10টা এমসিকিউ পড়ে ফেললাম, এবং এই মতাদর্শের বিষয়টাও আমরা জানলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মতাদর্শ থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মতাদর্শ থাকে, সেই আদর্শ অনুযায়ী তারা তাদের কর্মসূচিগুলো নির্ধারণ করে, এবং তারা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে। তাহলে তাদের মূল লক্ষ্য হচ্ছে কি? ক্ষমতায় আরোহণ করা। তাহলে দেখো, রাজনৈতিক দলের সরকার গঠনের মূল মন্ত্র কোনটা? এখানে দেখো যে তোমার রাজনৈতিক দল কিভাবে ক্ষমতায় আরোহণ করে বা সরকার গঠন করে। তাহলে আমরা বললাম কি? নিয়মতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতি। তাহলে দেখো, নিয়মতান্ত্রিক পদ্ধতি মানে, আমি বারবারই বলছি যে নিয়মতান্ত্রিক পদ্ধতি মানে হচ্ছে নির্বাচন। আমরা জানি রাজনৈতিক দল সরকার গঠন করে কিভাবে। দেখো, এই যে দেখো, রাজনৈতিক দল
রাজনৈতিক দলগুলো কি করে? ভোটাভুটি করে না, রাজনৈতিক দলগুলো নির্বাচন করে। এই যে বারবারই ফখরুল সাহেব বলে যান নির্বাচন দিয়ে দেন, কি দিয়ে দেন? নির্বাচন দিয়ে দেন। তাহলে এই রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনের মাধ্যমে কি সরকার গঠন করবে। এই নির্বাচনটাই হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতি। তাহলে রাজনৈতিক দল সরকার গঠন করবে কিভাবে? নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে। 11 নম্বর প্রশ্নে 12 নম্বর প্রশ্নে চলে আসলাম। 12 নম্বর প্রশ্ন হচ্ছে একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা রাজনৈতিক দল বলি। এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা রাজনৈতিক দল বলি। কি কি বৈশিষ্ট্য? প্রথমত হচ্ছে কি ক্ষমতা লাভের চেষ্টা। তো রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য ক্ষমতা লাভের চেষ্টা থাকবে। তাহলে রাজনৈতিক দলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি জনমত গঠন করার চেষ্টা করবে। এবং আরেকটা হচ্ছে দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করা। এটা দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করা এটা রাজনৈতিক দলের কাজ না। এটা হচ্ছে আমাদের দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এবং হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলো, অর্থাৎ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলোই মূলত এই ধরনের তোমার দক্ষ। সাবিনা ইয়াসমিন কমেন্টস করেছে ক হবে 1 আর 2, তার মানে তোমাদের অনেকেই উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 12 নম্বরের ঘ। কেন হবে 12 নম্বরের ঘ হবে না সাইমা? সামু, এখানে সামু তোমারটা উত্তর হয়েছে, 12 নম্বর উত্তর হয়েছে। তো অনেকের উত্তর ভুল হচ্ছে, কেন হচ্ছে সেটা জানি না, তবে উত্তর ভুল হওয়াটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার না, কিন্তু হচ্ছে তুমি এটা এখন থেকে ক্লিয়ার করে নাও যে দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরি করা রাজনৈতিক দলের কাজ না, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কাজ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাজ। একটু কঠিন কঠিন কোয়েশ্চন করতে পারেন না স্যার, একটু কঠিন কঠিন প্রশ্ন। এই কঠিন কঠিন প্রশ্ন কোনটারে বলে? যেগুলো পরীক্ষায় আসবে এগুলো পড়লেই তো হয়, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো পড়লেই হচ্ছে, কঠিন কঠিনে যাওয়ার দরকার কি? প্রশ্ন তো কঠিন নাই, কারণ হচ্ছে কেন, যেগুলো তুমি পড়ছো দেখে তোমার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু অনেকে ভুল উত্তর দিচ্ছে, তার মানে তার জন্য এটা কঠিন। নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ, সেটা কি বলতো? নির্বাচনের পূর্বে মানে নির্বাচনের আগে তারা কি করে? নির্বাচনটা হয় আসলে কিভাবে? নির্বাচনটা হয় কিভাবে আমি তোমাদেরকে বলি সহজ কথায়। প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, এবং সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেয়। তাহলে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দেয়, এরপর হচ্ছে কি নির্বাচনী প্রচারণা চালায়। প্রচারণার পরে হচ্ছে তারা ভোট গ্রহণ করে, অর্থাৎ ভোট নেয়, এবং ভোট নেওয়ার পরে তারা যখন নির্বাচনে জয়লাভ করে তখন তারা সরকার গঠন করে। এটাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে এই জিনিসটাতে, অর্থাৎ রাজনৈতিক দলের নির্বাচনের আগে, নির্বাচনের পূর্বে, পূর্বে মানে আগে আর কি, নির্বাচনের পূর্বে বা আগে রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে কোনটা? যে প্রার্থীর মনোনয়ন দেওয়া, নাকি? হ্যাঁ, নাকি? প্রার্থী মনোনয়ন দেওয়া। ওকে, 13 নম্বর রিমন উত্তর হয়েছে, লাবণী উত্তর হয়েছে, এবং আফরোজা উত্তর ভুল হয়েছে। তোমার জনসভা করা এটা রাজনৈতিক দলের তোমার নির্বাচনের আগে এটা নয়, প্রার্থী মনোনয়নটাই আগে। স্যার আমারটা দেখেন না, তোমার নামটা আরবি, তোমার নাম ধরতেও আমার ভয় লাগতেছে, কারণ আমার উজু করা নাই, বুঝতে পারছো? আমার উজু করা নাই, যার কারণে তোমার নাম ধরতেও আমার ভয় লাগতেছে, আবার নাম বললে কোন সময় জানি গুনাহ হয়ে যায়। বাংলাদেশে জন্মগ্রহণ করার পরেও যদি তোমরা এই যে উর্দু ভাষা লেখাও, হ্যাঁ, বাংলা ভাষার জন্য এতগুলো মানুষ প্রাণ দিল, এতে তোমাদের কোনো কি নাই, কেয়ারলেস। হ্যাঁ, ইংরেজিতে লেখাও যে আমি ভালো বলতেছি এটা না, ইংরেজি লিখলে অন্তত কিছু মানুষ পড়তে পারে, আমার মতো মূর্খ সূর্খ যারা আছে তারা হয়তো বা তোমার মতো উর্দু লেখা পড়তে পারবে না। হ্যাঁ, কারণ আমি হচ্ছে ওই যে তোমার জ্যার জবর ছাড়া নাম পড়তে পারি না, বুঝছো? হরকত ছাড়া আমি নাম পড়তে পারি না। ওকে, এরপর আমরা যাই যে তোমাদের মধ্যে অনেকেই উত্তর করেছো। এরপরে এখানে দেখো তোমার রুদ্রদেব রয়, হ্যাঁ, উত্তর হয়েছে। নাহিয়ান উত্তর হয়েছে, লাবণী উত্তর হয়েছে, সাবিনা ভুল হয়েছে তোমার, সাবিনা একবার গ বললে একবার ঘ বলছে। আব্দুল কাদির উত্তর হয়েছে। ওকে, তারিন উত্তর হয়েছে। ওকে, তোমরা যারা সঠিক উত্তর করেছো তোমাদের অভিনন্দন। রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতায় কি মানে ক্ষমতায় আরোহণ করা। ক্ষমতায় আরোহণ মানে কি? ক্ষমতায় আরোহণ মানে হচ্ছে সরকার গঠন করা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতেই পারতেছো। তার রাজনৈতিক দল তো আর রাষ্ট্র গঠন করতে পারবে না, তারা পারবে হচ্ছে সরকার গঠন করা। ক্ষমতায় যেতে রাজনৈতিক দলের প্রয়োজনে কি গঠন করে? ক্ষমতায় যেতে রাজনৈতিক দলগুলো প্রয়োজনে দেখো দেখো সরকার, আমরা জানি যে আমাদের দেশে কয়টি রাজনৈতিক দল আছে? 50টি। কয়টি? প্রায় 50টি। আমি বললাম যে 50টি, প্রায় 50টি। হ্যাঁ, 48 প্লাস সামথিং, মানে 48 প্লাস। হ্যাঁ, আমাদের দেশের রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল প্রায় 50টি। হ্যাঁ, ধরো 50টি। তো মেজর পলিটিক্যাল পার্টি কোনগুলো? মেজর পলিটিক্যাল পার্টি হচ্ছে বিএনপি। হ্যাঁ,
এবং বর্তমানে তো আওয়ামী লীগের যেটা ছিল, আওয়ামী লীগ যেটা ছিল সেটার কার্যক্রম তো নিষিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, ধরো আমরা দিলাম, এবং হচ্ছে জামাত ইসলামের কথা আমরা বললাম, জামাত। হ্যাঁ, এবং আরেকটা রাজনৈতিক দল আছে এনসিপি। হ্যাঁ, এখন আরেকটা রাজনৈতিক দল আছে গণ অধিকার পরিষদ। আচ্ছা, ধরলাম আমি এই যে তোমার 350টি আসন আছে আমাদের দেশে, নির্বাচন করার সময় যখন দেখা যাচ্ছে যে এনসিপি 100 আসন পেয়েছে, আমি ধরলাম যে 100 আসন পেয়েছে, বিএনপি পেয়েছে যে তোমার 100 আসন, হ্যাঁ, জামাত পেয়েছে কি 100 আসন, আমরা এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, যেটা গেছে সেটা গেছেই। আরেকটা আমরা ধরলাম যে তোমার গণ অধিকার পরিষদ। হ্যাঁ, গণ অধিকার পরিষদ বা তোমার আচ্ছা, এটা আমি ধরলাম যে এক্স একটা রাজনৈতিক দল। অনেক রাজনৈতিক দলের সমাজতান্ত্রিক ফ্রন্ট আছে, নামগুলো লিখতেছেন আর কি। তো এখানে ধরো এই রাজনৈতিক দল পাইছে হচ্ছে, এক্স রাজনৈতিক দল পাইছে 50টি আসন। এখন তোমরা বলো যে কারা সরকার গঠন করবে, কারা সরকার গঠন করবে, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সরকার গঠন করাটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। কিরকম? যে এরা যদি জোট গঠন হয়, জোট বুঝো তো, জোট মানে হচ্ছে দুই একটা দল মিলে, দুই তিনটা দল মিলে, 5-7টা দল মিলে যখন এক হয় তখন সেটাকে বলে জোট। যেমন যুক্ত ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট হচ্ছে একটা জোট। তোমরা জানো যে যুক্ত ফ্রন্ট 1954 সালে যে যুক্ত ফ্রন্ট সেই নির্বাচনে জয়লাভ করেছিল, তোমরা সবাই এটা নিশ্চয়ই নাম শুনছো। যুক্ত ফ্রন্ট কত সালে? 1953 সালে গঠিত হয়েছে, 1953 সালের 4 ডিসেম্বর। সেই যুক্ত ফ্রন্টে 4টা রাজনৈতিক দল ছিল। কয়টা? 4টা রাজনৈতিক দল ছিল। তার মানে সেরকম জোট গঠন করা, ধরো এনসিপি এবং বিএনপি মিলে যদি জোট গঠন করে, ধরো এনসিপি এবং বিএনপি মিলে যদি জোট গঠন করে, তাহলে 100 200, তাহলে 200। এটা হচ্ছে কি প্রয়োজনে, রাজনৈতিক দল প্রয়োজনে কি গঠন করে? জোট গঠন করে। কি গঠন করে? জোট গঠন করে। তাহলে উত্তর হয়ে গেছে। আমরা যারা জনমত লিখলাম তাদের উত্তর ভুল হয়েছে। আমাদের উত্তর হচ্ছে জোট গঠন করা। সাইমা এবং লাবণী সহ যে ভদ্র মহিলাটা বলেছিল যে সহজ প্রশ্ন করেছি, সে ভদ্র মহিলাটার উত্তরটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। আপনি যদি কানেকশন থাকেন, হ্যাঁ, মানে যুক্ত থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জানান যে এই প্রশ্নটা আপনার জন্য কতটা সহজ ছিল। ওকে, তো এইভাবে সহজ মনে করাটা দরকার নাই। জোট গঠন করা, বুঝছো তো? তাহলে ক্ষমতার প্রয়োজনে রাজনৈতিক দলগুলো কি গঠন করে? জোট গঠন করে। ওকে, আশা করি তোমরা অনেকেই ভুল উত্তর দিয়েছো। তো ভুল উত্তরটা তোমরা কারেকশন করে নিও। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি? সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারীর অপর নাম কি? প্রভাব বিস্তারকারী মানে সরকারি নীতি প্রণয়নে, আনকমন কোয়েশন। হ্যাঁ, ওকে, অং এরটা হয়েছে এবং সুমাইয়া স্নিগ্ধা বলছে কোয়ালিশন পদ্ধতি, এক্স্যাক্টলি। ওকে, এখানে তাহলে আমরা যাই যে 16 নম্বরে কোনটা হবে? 16 নম্বরে সি বলেছে। কিরে নেট ডিস্টার্ব, তবে আমার এখানে নাকি স্যারের ওইখানে বুঝতে পারছি না। আচ্ছা, নেট ডিস্টার্ব করতেছে তোমার ওইখানে নাকি আমার এখানে বুঝতে পারতেছো না, তাই তো? আমি একটু দেখি, যদি আমার এখানে নেট ডিস্টার্ব করে তাহলে আমি একটু দেখতে পাবো। না, আমার এখানে নেট ডিস্টার্ব করছে না, আমার এখানে নেট ঠিক আছে, তোমার এখানে হয়তো নেট ডিস্টার্ব করছে। 16 নম্বরে রাজনীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি? প্রভাব বিস্তারকারী, দেখো সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী মানে হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কি গোষ্ঠী বাবুরা? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হচ্ছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। হ্যাঁ, তাহলে সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠী, এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা উত্তর কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। যারা উত্তর করেছো সঠিক হয়েছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সিদ্ধান্তের পটভূমিতে প্রভাব বিস্তার করতে চায়। উক্তিটি কার? এই উক্তিটি কার বলো? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সিদ্ধান্তের পটভূমিকে প্রভাবিত করতে চায়। উক্তিটি কার? এবার বলো তোমরা, এটা উক্তিটি কার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়ে? হ্যাঁ, দেখি পারো কিনা। এটা কার? এটা কি ফাওয়েল, ফাইনার, জিগলার, নাকি হচ্ছে তোমার আলফ্রেড গাজিয়া? কার? মাহি বলতেছে আমি কি কোরআন পড়তে পারি কিনা? আমাকে মুসলমানের ছেলে মনে হয় না তোমার? এই মুসলমানের ছেলে মনে হইলে এই প্রশ্ন করার কথা না। এরপরে কোথায় কি প্রশ্ন করতে হয় আমাদের স্টুডেন্টদের সেই কমন সেন্সও দেখি নাই কিছু কিছু স্টুডেন্টদের। হ্যাঁ, কোরআন পড়তে পারি কিনা বলে, এটা কোন ধরনের প্রশ্ন? আব্দুল কাদির, ওকে। রুদ্র, ওকে। 17 খ, আচ্ছা 17 সি। জিগলার, ফাইনার, কোনটা? উত্তর হচ্ছে জিগলার।
তোমরা জানো যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে জিগলার আরেকটা নামে বলে? জিগলার কি নামে বলেছে? জিগলার এবং ফাইবার দুইজনে দুইটা নামে ডাকে। জিগলার এবং ফাইবার দুইজনে দুইটা নামে ডাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে, দুইজনে দুইটা। জিগলার কি নামে রেখেছে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম জিগলার কি নামে রেখেছে? এটা একটু কমেন্ট সেকশনে জানাও, তোমরাই বলো যে জিগলার আরেকটা নামে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলেছে। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম লক্ষ্য কি? দেখো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে তারা যারা একটা সামাজিক গোষ্ঠী, যারা একটা কি গোষ্ঠী? সামাজিক গোষ্ঠী। আমি তোমাদেরকে এগুলো নিয়ে ডিটেলস কথা বলতেছি না, কারণ তোমাদের অনেকেই ডিটেলস শুনতে ভালো লাগে না তোমাদের, তোমরা বলো যে দ্রুত শেষ করেন। তো দ্রুত শেষ করলে তোমরা ডিটেলস না জানলে অনেক সময় সমস্যা হয়। সামাজিক গোষ্ঠী, চাপ সৃষ্টিকারীর অন্যতম লক্ষ্য হচ্ছে কি? নিজেদের স্বার্থ আদায় করা। কি আদায় করা? স্বার্থ আদায় করা। কিভাবে আদায় করবে? যে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে। কার সিদ্ধান্তকে প্রভাবিত করে? সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ধরো সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার একটা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেখানে আন্দোলন মিছিল মিটিং করে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে, নিজেদের ইচ্ছা অনুযায়ী করে। তো প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? যে তোমার স্বার্থ আদায় করা। কি করা? স্বার্থ আদায় করা। তাহলে কার স্বার্থ? গোষ্ঠীর স্বার্থ। নিশ্চয়ই তোমরা এটা 18 সম্পর্কে 18 নুসরাত বলেছে গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, ভেরি গুড। রুদ্রদেব, ভেরি গুড। তারপরে হচ্ছে তাসমিয়া, ভেরি গুড। ওকে, এটাও পাগল, এটা এতবার বলা লাগে। আচ্ছা, সমস্যা নাই, ও বলতেছে। সাবিনা উত্তেজনা রাখতে পারতেছে না, যে দ্রুত উত্তর করার যে উত্তেজনা। এরপরে হচ্ছে কি সাবরিনা মেহেরিন মায়া উত্তর হয়েছে। সাত্য গোষ্ঠী উত্তর হয়েছে। ওকে, সি উত্তর হয়েছে। ঈশিতা, লাবণী দাস উত্তর হয়েছে। তানহা আলম উত্তর হয়েছে। রুদ্রদেব উত্তর হয়েছে। সাবিনা ইয়াসমিন, তোমার উত্তেজনা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তুমি একটা একটা কমেন্টস করো, আমি তোমার কমেন্টস দেখতেছি। সোমাইয়া স্নিগ্ধা উত্তর হয়েছে। আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছি, আফরোজা সুলতানা ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছি। প্রথম থেকে ক্লাসে যুক্ত হলে কিন্তু এই সমস্যাটা হতো না। তাহলে গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করেছে। ওকে, এবার আমরা একটা উদ্দীপক পেয়েছি যে বাংলাদেশের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের চাকরি জাতীয়করণের দাবিতে একটি দল গঠন করে। তাহলে দেখো, প্রাইমারি স্কুলের টিচাররা একটা দল গঠন করছে। তার মানে প্রাইমারি স্কুলের টিচাররা কি রাজনৈতিক দল গঠন করতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। তাহলে প্রাইমারি স্কুলের টিচাররা সর্বোচ্চ চাইলে কি দল গঠন করতে পারে? তারা যেটা করতে পারে সেটা হচ্ছে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে দেখো, উত্তর এইটুকু পরে আমরা উত্তর পেয়ে গেছি। তারা বিভিন্নভাবে দাবি আদায়ের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতেছে। তার মানে চাপ প্রয়োগ, যে কথা, এই কথাটা যেখানেই পাবে ধরে নিবে সেটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে উত্তর হয়ে গেছে অলরেডি। 19 নম্বরের হচ্ছে গ। তো সহজ করে তোমাদের একটা সহজ বিষয় বুঝাই দিলাম আর কি। যেখানেই দেখবা যে কোন একটা গোষ্ঠী মিলে, ধরো এখন উদ্দীপকে এটা নাই, লেখা আছে কি বাংলাদেশের যতগুলো গার্মেন্টস কর্মী আছে সবাই মিলে রাস্তায় আন্দোলন করতেছে। কি করবে? যে সরকারকে বলতেছে তারা যে গার্মেন্টস কর্মীদের কি বাড়ান, বেতন বাড়ান। তাহলে এই গার্মেন্টস কর্মীরা কি ধরনের গোষ্ঠী? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওকে, তো খুব সহজেই উত্তর করা যায়। আমরা আশা করি এইগুলো তোমরা পারবে। এরপরে আমরা যাই আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের এটা উক্ত দলের বৈশিষ্ট্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কি? যে ক্ষমতা লাভ করা, না। নির্দিষ্ট দাবি আদায় করা, হ্যাঁ। দাবি আদায় অবধি আন্দোলন করা, হ্যাঁ। তো তোমরা দেখতেছো না এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতেছে। এই যে মাহফুজের মাথায় বোতল টোতল মেরে অবস্থা খারাপ করে ফেলছে। তো এই যে আন্দোলন যে করতেছে, কারা করতেছে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দে আর প্রেশার গ্রুপ। সরকারকে বাধ্য করতেছে যে উই হ্যাভ টু ডু ইট, তোমাদের এটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, এটা তোমাকে করতেই হবে। যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখি। যারা গ উত্তর করেছো, 20-এ যারা গ উত্তর করতেছো, উত্তর ভুল। 20-এ হবে হচ্ছে ক। কি হবে? মানে সরি, 2 আর 3। আর এমবি নাই বলে ক্লাসটা মিস করলাম। আচ্ছা রাজু, সরি টু হিয়ার, তোমার এই অবস্থা, এমবি নাই। এমবি সবার থাকবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? যে এমবি না থাকলে ওয়াইফাই বাংলাদেশে এখন তো সব জায়গায় ওয়াইফাই অ্যাভেলেবেল না। ওয়াইফাই দ্রুত সময়ের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া দরকার। এতে করে বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যাবে। ওয়াইফাই যদি অ্যাভেলেবেল হয়ে যায়, বাংলাদেশ আরো অনেক এগিয়ে যাবে, অনেক উন্নতি করবে। নিচের উদ্দীপকটি পরে 21-22 প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এইখানে দেখো 21 নম্বর প্রশ্ন, রাজশাহী উন্নয়ন সমিতির 2 জন সদস্য তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু অটোরিকশা চালক সমিতির ধর্মঘটের কারণে সেখানে পৌঁছাতে তাদের 1 ঘন্টা বিলম্ব হয়। গিয়ে দেখে 10 মিনিট পূর্বে ডিসি সাহেব বাইরে চলে গেছে। তার মানে হচ্ছে এই যে রিক্সা চালকরা যেটা করতেছে, এটা হচ্ছে এক ধরনের তোমার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। অর্থাৎ এটা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড। ধর্মঘট কেন করবে? তারা একটা দাবি সম্মিলিত
তোমার যে স্মারকলিপি সেটা উত্থাপন করতে পারে, এটা করতে পারে। এখানে দেখো রাজশাহী উন্নয়ন সমিতির 2 জন সদস্য তারা যেটা করতে যাচ্ছে, স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। তাহলে দেখো যে তাদের যে দাবিগুলো তারা জেলা প্রশাসকের সমিতি, তাহলে এই যে রাজশাহী উন্নয়ন সমিতি একটি কি বলতো, এটা কি রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল, তদবিরকারী প্রতিষ্ঠান, নাকি স্বার্থ গোষ্ঠী? এরা কারা বলো? এটা কি রাজনৈতিক দল হয়েছে? আচ্ছা, মিস করলাম আমার ফেভারিট টিচারের ক্লাস। আচ্ছা, ওকে, হয়েছে, চুপ থাক আর প্রশ্নের উত্তর দে। হ্যাঁ, নাইমা আফরোজ, ওকে। 21 নম্বরের উত্তর কি হবে? এটা হচ্ছে একটা স্বার্থ দল বা স্বার্থ গোষ্ঠী। হ্যাঁ, তোমাদের অনেকেই উত্তর হয়েছে। এরপরের প্রশ্নে যায় আমরা, তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে অটো রিক্সা চালক সমিতির কাজ কি? এটা কি চাপ সৃষ্টি? এটা তো একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। হ্যাঁ, কারা? অটো রিক্সা চালক যারা ছিল, কারণ তারা সমিতি ধর্মঘট করতেছে। তবে এটা কিসের বিপরীত বলতো? এটা এটা কি মানে কি বিপরীত, কিসের বিপরীত? এটা কি নৈতিক নাকি বেআইনি নাকি সুশাসনের বিপরীত? কোনটা? এটা কি নৈতিক? আজ ফার্স্ট এই ভাইয়ের ক্লাস। আচ্ছা, ঈশিতা আক্তার, আমার ক্লাস শুক্রবার মঙ্গলবারে চলে, মাঝে মধ্যে মঙ্গলবারে নিতে পারি না, ভালো লাগলে বা শারীরিকভাবে। ধরো আমরা সারাদিন ক্লাস থাকলে বা হচ্ছে সন্ধ্যায়ও যদি ক্লাস নেই, তাহলে কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তখন রাতে আর ক্লাস নেওয়ার যে এনার্জি সেটা না থাকলে আর নেই না। তো শুক্রবারে কিন্তু নিয়মিত নেই, ঠিক আছে? সোমায়া স্নিগ্ধা 22 গ বলেছে। তাহলে সুশাসনের বিপরীত, চমৎকার উত্তর, চমৎকার। যারা সুশাসনের বিপরীত বলেছে তোমাদের উত্তর হয়েছে। আচ্ছা, এখানে দেখো 22 নম্বরে যারা উত্তর করেছো, 22 গ বলেছো সুশাসনের বিপরীত, তোমাদের উত্তর হয়েছে, ঠিক আছে? ওকে, সুশাসনের বিপরীত। এরপরে প্রশ্নে যাই আমরা। ডিসি সাহেবের বড় পরিচয়, বাংলাদেশে তিনি একজন কি? ডিসি। এই যে ডিসি, আমরা যাই শাসন বিভাগ, আমরা ওই যে প্রথম সপ্তাহ যখন আমি ক্লাস করাইছিলাম তোমাদেরকে বারবারই বলেছিলাম শাসন বিভাগ কারা? শাসন বিভাগের 2টা অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। দেখো, রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। দেখো, রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে কি? অরাজনৈতিক অংশ। তাহলে কয়টা অংশ? শাসন বিভাগের 2টা অংশ, একটা রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। এখন অরাজনৈতিক অংশ কারা? রাজনৈতিক অংশ হচ্ছে যারা রাজনীতির মাধ্যমে যে শাসন বিভাগের দায়িত্ব পায়, যেমন ধরো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী যারা আছে, এরা হচ্ছে রাজনৈতিক অংশ। তো রাষ্ট্রপতি লিখি নাই, রাষ্ট্রপতি, হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী যারা আছে এরা হচ্ছে রাজনৈতিক অংশ। উপদেষ্টা, এরা রাজনৈতিক অংশ। তো আর অরাজনৈতিক অংশ কারা? অরাজনৈতিক অংশ হচ্ছে মূলত যারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ আমলা। হ্যাঁ, আমলা, কর্মকর্তা, কর্মচারী। এখানে আমলা বলতে এদেরকেই বোঝায়, কর্মকর্তা কর্মচারীদেরকে, অর্থাৎ বিশেষ করে কর্মকর্তাদেরকে বোঝায়। তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, হ্যাঁ, কর্মচারী, এরাই হচ্ছে তোমার আমলা। এখানে ডিসি, ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে একটা জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাহলে তিনি একজন আমলা, ঠিক আছে? তাহলে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কি? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। তো শাসন বিভাগের কি অংশ? অরাজনৈতিক অংশ। আই হোপ তোমরা এটা পারবে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। আমরা 30টা পড়বো, বেশি পড়বো না, আমরা দ্রুত আগাবো। ইংরেজি লিড শব্দের অর্থ কি? তোমরা ওই যে লিডার পড়ছো না, আমরা দ্রুত আগাবো, 30টা পড়ে আমরা শেষ করে দিব আজকে। লিডার, এই যে দেখো লিডার, এই লিডার শব্দটা আসছে মূলত লিড থেকে। কি থেকে? লিড থেকে। ইংরেজি লিড শব্দের অর্থ কি? এটা তোমরা অনেকে হইতে পারবে, অনেকে হইতে পারবে না। লিড শব্দের অর্থ কি? 24টা বলো। 24। আচ্ছা, 22-এ, 24-এ, 23-এ অনেকে ভুল হয়েছে। 23-এ যারা অনেকে খ বলেছো, অনেকে সি বলেছো, তো 23-এ অনেকের ভুল হয়েছে। হ্যাঁ, 24-এরটা বলো। 24-এরটা বলো, 24-এরটা বলো, দ্রুত দ্রুত দ্রুত। নেতৃত্ব দেওয়া। 24-এর কি নেতৃত্ব দেওয়া নাকি নেতৃত্ব দেওয়া, বক্তব্য দেওয়া, নাকি হচ্ছে পথ দেখানো? কোনটা? এই 24-এ ভুল করতেছে, দেখছো? 24-এ ভুল করতেছে, সামান্য 24-এ ভুল করতেছো। লিড শব্দের অর্থ কি? এটা ভুল করতেছো 24-এর। দেখো তোমরা আবার তোমাদের অবস্থা। মুবাশশিরা উত্তর হয়েছে, পথ দেখানো। লিড অর্থ যিনি পথ দেখায়, যিনি কি পথ দেখায়। লিড অর্থ পরিচালনা করা বা যিনি পথ দেখায় তাকে
বলা হয় লিড। হ্যাঁ, লিড অর্থ কি? পথ দেখানো। তাহলে লিড অত পথ দেখানো, আর লিড থেকেই আসছে হচ্ছে কি? লিডার। তাহলে লিডার কি করে? লিডার হচ্ছে পথ দেখায়, নেতৃত্ব দেয়। পরের প্রশ্ন, নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি? একটু আগে আমি তোমাদের সেটা বলছি, এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার, লিডারশিপ। হ্যাঁ, নেতাকে বলা হয় লিডার। হ্যাঁ, এই যে দেখো, লিডারের যে সামাজিক গুণাবলী, কি গুণাবলী? সামাজিক গুণাবলীকে বলা হয় গুণাবলী। লিডারের সামাজিক গুণাবলীকে বলে কি? লিডারশিপ বা নেতৃত্ব। প্রশ্ন এটা আমরা পেয়েছি, 25টা চলে গেছে, আর 5টার উত্তর তোমরাই দিবা। হ্যাঁ, নেতৃত্ব বলতে বোঝায়, নেতৃত্ব বলতে কি বোঝায়? একটু আগে বললাম না, নেতার সামাজিক গুণাবলী। নেতার সামাজিক গুণাবলী। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই উত্তরটা ভুল করে আসে, যে নেতৃত্ব কি দিতে পারে না, উত্তর দিতে পারে না। হাউ ইজ ইট পসিবল যে একটা নেতৃত্ব কাকে বলে এটা আমি পারি না? এটা আমার জন্য বহুত বড় ব্যর্থতা, ইন্টার স্টুডেন্ট হিসেবে আমার জন্য অনেক বড় ব্যর্থতা যে আমি নেতৃত্ব কি সেটা জানি না। আফরোজা সুলতানা উত্তর করেছে 25 না, আমরা 26-এ চলে গেছি। 26-এর উত্তর কি হবে বলো? 26-এর ঘ, নেতার গুণাবলী। 26-এর ঘ সবাই পারবে, এটা আমি জানি সবাই পারবে। সামাজিক গুণাবলী বলছে, নেতার গুণাবলী। ওকে, এরপরে আমরা যাই যে নেতৃত্ব হলো অসাধারণ গুণ বা ক্ষমতা যা অন্যকে কি করে? প্রভাবিত করে, উদ্যমী করে, অনুপ্রাণিত করে। তাহলে নেতৃত্ব হচ্ছে সেটা যে অন্যের কর্মধারাকে প্রভাবিত করে, এটা হচ্ছে নেতৃত্ব। আর উদ্যমী করে, নেতার কথায় জান প্রাণ দিতেও প্রস্তুত থাকে না কিছু কর্মী, তো তার মানে কি? তারা উদ্যমী। তারা কি? উদ্যমী, অর্থাৎ তারা কাজ করতে আগ্রহী। অনুপ্রাণিত করতেছে, যে অন্যদেরকে অনুপ্রাণিত। নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক বলো, কোনটি সঠিক? এখানে উত্তর কোনটি সঠিক? 27-এর নেতৃত্ব বিষয়ে বলতে গিয়ে এখানে যেটা বলছে যে অসাধারণ গুণ, ক্ষমতা, তারপরে যা অন্যকে কি? যে অনুপ্রাণিত করে, উদ্যমী করে, এবং হচ্ছে কি? প্রভাবিত করে। 27 নম্বর গেল, 28 নম্বরে চলে যায়। লিডারের অর্থ কি? লিডারের অর্থ নেতা। এটা আমরা সবাই পারি, এটা সবাই পারি, এটার উত্তর করতে হচ্ছে না। এরপরে প্রশ্ন হচ্ছে কি? লিডারশিপ শব্দটি আসছে কি থেকে? এবার এটার উত্তর করো, এটার উত্তর করো। এটা জাস্ট হচ্ছে তোমাকে, তুমি যদি তাড়াহুড়ো করে উত্তর দিতে যাও তাহলে তোমরা ভুল করবে, আনলেস এটা সব স্টুডেন্ট পারার কথা। এই যে লিডার শব্দটি কোন শব্দ থেকে আসছে, এটা যদি তুমি তাড়াহুড়ো করে উত্তর না দাও তাহলে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই পারবে। ঠিক আছে, 29 নম্বরের উত্তর করো। 29 নম্বরের খ, লিড। ওকে, চমৎকার। 28 নম্বর মাইশা বলছে যে ক। 28 নম্বরের ক কিভাবে হবে? 28 নম্বরের ক হয়, 28 নম্বরের কত ছিল? এই যে 28-এ ক। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরের প্রশ্ন আমরা যেই 29-এর পরে 30 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নেতার গুণাবলীকে কি বলে? এটা তো আমরা পড়ছি। নেতৃত্ব কাকে বলে? দেখো, নেতার সামাজিক গুণাবলীকে আমরা বলি, আমি বারবারই সামাজিক কথাটা উল্লেখ করতেছি এই কারণেই যে যাতে তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারো নেতৃত্ব কি ধরনের গুণাবলী। পরীক্ষায় এটা আসে, নেতৃত্ব কি ধরনের গুণাবলী, পরীক্ষায় এটা আসবে। সুতরাং পরীক্ষায় এটা আসবে দেখে আমি বারবারই বলতেছি এটা সামাজিক গুণাবলী, অন্য কোনো কারণে না। ওকে, ওকে, ঠিক আছে। তো আজকে আমরা এইটুকু পড়লাম, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে পড়বো। জনপ্রিয় নেতাকে গণতন্ত্রের বাহন বলা হয় কেন? এই যে একজন জনপ্রিয় নেতা, যেমন ধরো জনপ্রিয় নেতা, আমরা জনপ্রিয় নেতার উদাহরণ কাকে দিব? কে জনপ্রিয় নেতা আমাদের দেশে আছে কি? আচ্ছা, ধরো আফার কথা বলি, আফা যিনি দেশ থেকে পালিয়েছেন। তো তোমার জনপ্রিয় নেতা হিসেবে আফা কি করেছে? আফা কি করছে? সর্বোচ্চ জনমতের কারণে বৈদেশিক সহযোগিতার আমলাদের নেতা বলে জনপ্রিয় নেতা স্বীকৃত বলে। আচ্ছা, কোনটা? যে আপাকে কেন সবাই পছন্দ করবে, কেন তাকে গণতন্ত্রের বাহন বলবে? হ্যাঁ, যদিও বা এটা প্রাসঙ্গিক না, যে একজন নেতাকে কেন আমরা তোমার গণতন্ত্রের বাহন বলবো, কারণ হচ্ছে তাকে নিয়ে জনমত গড়ে উঠে বলে। হ্যাঁ, তাকে নিয়ে কি গড়ে উঠে? জনমত গড়ে উঠে বলেই। আর পড়াবো না তোমাদের, আজকে এটুকুই থাকলো। কারণ আমার এখানে ফেসবুক একটু ডিস্টার্ব দিচ্ছে। কেন ডিস্টার্ব দিচ্ছে আমি সেটা জানি না, তবে ডিস্টার্ব দিচ্ছে আমি দেখতেছি। আমার এখানে কতজন স্টুডেন্ট ক্লাস করতেছে সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি না, আবার আমার ওই সাইডেও দেখা যাচ্ছে না, ওইটাতেও দেখা যাচ্ছে না। ঠিক আছে।
তার মানে জনপ্রিয় নেতাকে গণতন্ত্রের বাহন বলা হয়, কারণ তাকে কেন্দ্র করে জনমত গড়ে ওঠে, মানুষেরা তাকে পছন্দ করে। ওকে, আজকে আমরা এটুকুই রাখি, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে স্যার সপ্তম অধ্যায় ভালোভাবে শেষ করানো হয়নি। দেলোয়ার হোসেন সাহেব, আপনি ক্লাস করতে কয়দিন আসছিলেন, কয়টা কমেন্ট করছিলেন বলেন তো? আপনার যেমন ক্লাস করতে ইচ্ছে করে, আমারও কমেন্ট করতে খুব ভালো লাগে। হ্যাঁ, এবং ক্লাসের মধ্যে স্টুডেন্ট সংখ্যা যত বেশি দেখা যাবে ততই আমার ভালো লাগবে ক্লাস নিতে। এই জন্য সপ্তম অধ্যায় পুরোপুরি পড়াই নাই, কারণ সপ্তম অধ্যায়ে যখন থিওরি পড়াচ্ছিলাম তখন অনেক স্টুডেন্ট ক্লাস ছেড়ে চলে গেছে, যার কারণে ওই সপ্তম অধ্যায় আর পড়াই নাই। ঠিক আছে, যেটুকু পড়াইছি ওইটুকু আপনি ইউটিউবে পাবেন, ফেসবুকের মধ্যেও বেশ কয়েকটা ক্লাসের মধ্যে পাবেন। ঠিক আছে, আজকে আমরা এটুকু পড়লাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ প্রতিটি ক্লাস করেন, কিন্তু কয়টা শেয়ার দিচ্ছেন বলেন? আমাদেরকে কয়টা সহযোগিতা করছেন? হ্যাঁ, ওই যে দুনিয়াটা হচ্ছে গিভ এন্ড টেক পলিসি, বুঝছো? অর্থাৎ তুমি আমাকে কিছু দিলে আমি তোমাকে কিছু দিব, এইরকম। তো আমি প্রতিদিন ক্লাস করাচ্ছি, তুমি একটা কমেন্টসও করো নাই। আজকেই মনে হয় তুমি প্রথম ক্লাসে কমেন্টস করছো যে সপ্তাহের মধ্যে ভালো করে পড়ার নাই। ইটস ওকে, বাট তোমাদের সহযোগিতাও দরকার। প্রত্যেকের সহযোগিতা পেলেই হচ্ছে আমরা নিয়মিত ক্লাসগুলো নিতে আমরা আগ্রহী হই। এবং এখানে আমি বললাম না যে তোমাদের কমেন্টস না দেখলে, তোমাদের অনুপ্রেরণা আমরা না পেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি, আমাদের ক্লাস নিতে অনেক ভালো লাগে না। ঠিক আছে, আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার। ঠিক আছে লাবণী, থ্যাংক ইউ সো মাচ। এবং আফরোজা বললো যে স্যার আরো পড়তে ইচ্ছে করতেছে, আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো। ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস একদিনে সব পড়ে ফেললে আমাদের অনেক সময় বোরিংনেস কাজ করতে পারে। এই জন্য হচ্ছে আমি আপাতত এটুকু পড়াচ্ছি, আমারও একটু কাজ আছে, বেরোতে হবে, বাসার দিকে যেতে হবে, এই জন্য একটু তাড়া আছে। আবার নিজেরও পড়াশোনা আছে এখান থেকে গিয়ে। আমার পড়াশোনা কিন্তু এখনো শেষ হয় নাই, তোমরা ভাবতে পারো পড়াশোনা শেষ হয়েছে। আমি কিছু বলবো না, আমি ফার্স্ট ইনশাল্লাহ পরে তাকে ক্লাস করবো ভাইয়া ইনশাল্লাহ। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং সবাই নিয়মিত পড়াশোনার সাথে থাকো, পড়ালেখার সাথে থাকো। আল্লাহ হাফিজ। আমাদের পেড বেসে অল সাবজেক্ট খুব অল্প অল্প দাম।